বাংলা একটি প্রবাদ রয়েছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। কিন্তু আজ যেন চিত্রটা একটু উল্টো। যত বেশি লেখাপড়া বা শিক্ষা তত বেশি বেকারত্ব। বাস্তবতা কিন্তু তাই বলছে। এদেশে বছরের প্রায় ২০ লাখ শিক্ষিত তরুণ কর্মজীবনে কিংবা কর্মবাজারে পা রাখেন, কিন্তু সবাই ঠিকঠাক মতো কাজ পায় না। আর যারা কাজ পায়ও হয়তো যোগ্য কাজটি পায় না। বেকারত্বের সমস্যাটা আজ যেন একটু জরুরি আলাপ হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক, আমি রাবি ইসলাম স্নেহা আপনাদের স্বাগত জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন অর্থ বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের আজকের আলোচনার বিষয় বেকারত্ব সমস্যা এবং এর সমাধান। আমাদের আলোচনার বিষয়টি এগিয়ে নিতে আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি আমাদের সাথে উপস্থিত রয়েছেন। একে একে পরিচিত হব তাদের সাথে। প্রথমে রয়েছেন শাহিদ আলম, উদ্যোক্তা ও পরিচালক, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA। এরপরে পাশেই রয়েছেন ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমি প্রথমেই যেতে চাই ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, জনাব আপনার কাছে আমার একটি প্রশ্ন। তার আগে কিছু বিষয় আমি জানাচ্ছি বা বলছি। সেটি হচ্ছে 2025 সালের জরিপ অনুযায়ী 26,60,000 বেকার আছে বাংলাদেশে। ঠিক আগের বছরটি যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে 24,90,000 বেকার। বছরের ব্যবধানে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে 1,70,000-এর মতো। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, দেশে প্রকৃত আসলে বেকারের সংখ্যা কত? যদি আমরা একটু হিসাব করি, 17-18 কোটি জনসংখ্যার দেশে আসলে কি 27 লাখ বেকারত্ব, এটিকে মেনে নিব না মানতে হবে? দেখেন, বেকারত্ব একটা, আমরা যে কথাগুলো বলবো সেটার কয়েকটা দিক। একটা হচ্ছে তাত্ত্বিক দিক, থিওরিটিক্যাল। আপনি যদি ডেফিনেশন অনুযায়ী চিন্তা করেন তাহলে বেকারত্বকে কিভাবে ডিফাইন করবেন? যে আপনি কাজ করতে চাচ্ছেন, কাজ আপনাকে অফার করা হচ্ছে, কিন্তু আপনি যদি কাজ না নেন তাহলে আপনি বেকার না। আবার আপনি কাজ করতে চাচ্ছেন না, তাও আপনি বেকার না। এই সংখ্যাটাই তো বাংলাদেশে অনেক বেশি। ধরেন একজন, আমার সাথে আমার যারা মেয়ে বান্ধবী ছিল তারা পাস করেছে, অনেকেই কিন্তু জব মার্কেটে না গিয়ে এখন একটা দীর্ঘ সময় তারা পাস করছে। এখন ইচ্ছা করে না কিংবা ইচ্ছা তাদের মরে গেছে বলতে পারেন, কিন্তু তাদেরকে কিন্তু আপনি বেকারত্বে আনছেন না। তো বাংলাদেশের পরিসংখ্যান যেটা এবং পৃথিবীতে যে গ্লোবাল প্র্যাকটিস, সেটা হচ্ছে আপনার ইচ্ছা থাকতে হবে, আপনার যোগ্যতা আছে, আপনি কাজ খুঁজছেন, তাহলে আপনাকে বেকারত্ব বলা হবে। সেই অনুযায়ী বাংলাদেশে বেকারত্ব যদি বলেন তাহলে 4.2%। এখন 18 কোটি মানুষের 4.2% যে সংখ্যাটা আসে সেটাকে থিওরিটিক্যাল বেকার বলছেন। কিন্তু এর মধ্যে প্রকৃতপক্ষে যদি সত্যিকার অর্থেই জানতে চান, অনেকেই কিন্তু কাজ করতে চায়, কিন্তু আসলে কাজের অবস্থা, বাংলাদেশের অবস্থা এমন যে এখন চাইলেও হচ্ছে না, অতএব আমার চাওয়াটাই মরে গেছে, যে কারণে তারা বেকারত্বের সংজ্ঞা থেকে বের হয়ে গেছে। যদিও ভিতরে ছিল যে পরিবেশ যদি সুন্দর থাকে তাহলে হয়তো আমি কাজ করতাম, এই সংখ্যাটা হয়তো আসে না। যে কারণে আমাদের এই সংখ্যার দিক থেকে মনে হয় এত দেশের মানুষ এত কাজ পাচ্ছে না, তাহলে কি হচ্ছে? বিষয়টা হচ্ছে যে আমরা যখন কর্মসংস্থানের ভিত্তিতে ভাগ করি, আত্মকর্মসংস্থান একটা বড় জায়গা দখল করে আছে। আপনি রিক্সাওয়ালাকেও কিন্তু আত্মকর্মসংস্থানে নিয়ে নিচ্ছেন, তাদেরকে বেকার বলছেন না। এখন আমাদের মেজর প্রবলেম যে ইস্যুটা বাংলাদেশের সরকারের পরিসংখ্যান থেকে যে ইস্যুটা, সেটা হচ্ছে আপনি যদি শুধুমাত্র গ্রাজুয়েট, যেটা বাংলাদেশের শিক্ষা দিয়ে তৈরি করছেন, তাদেরকে কিন্তু কর্মের জন্য প্রস্তুত করছেন। কারণ শিক্ষা একটা বিনিয়োগ, রাষ্ট্র তাদের পিছনে খরচ করছে, পরিবার তাদের পিছনে খরচ করছে। এখন তারা যদি চাকরি না পায়, সেই বেকারত্বটা যদি দেখেন, তাহলে সেই বেকারত্ব দাঁড়ায় কত জানেন? আপনাদের প্রায় 42 থেকে 52%, 48-52 এরকম 50%। অর্থাৎ একটা দেশের গ্রাজুয়েট তারা চাকরি চাচ্ছে, পাচ্ছে, খুঁজছে, কিন্তু তাদের চাকরি পাচ্ছে না। অতএব এই 50% গ্রাজুয়েট বেকার, সেটা মেনে নেওয়া খুব কষ্টদায়ক। তাহলে আমরা কি শিক্ষা দিচ্ছি? সেই শিক্ষাটার মধ্যে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন জাগে যে আমার কাজের যে জায়গায় যে ধরনের গ্রাজুয়েট চাচ্ছে, তাহলে আমরা কি সেই ধরনের গ্রাজুয়েট তৈরি করছি না? যেটা আপনি প্রথম আপনার শুরুতেই কথা বলেছেন যে একটা আমাদের মিসম্যাচ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার চাকরির বাজারে যে ধরনের স্কিল দরকার সেই স্কিল নাই। আবার দেখেন, বাংলাদেশের আরএমজির কথাই যদি বলেন, ভাই হয়তো ভালো বলতে পারবেন, যেটা হচ্ছে আমাদের মধ্য থেকে উপরের দিকে যে স্কিলটা দরকার, সেটার কিন্তু হিউজ গ্যাপ। অর্থাৎ আমার এডুকেশন ইনস্টিটিউশন ওই স্কিল তাদেরকে দিচ্ছে না। জনাব শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনি যে বিষয়টি বলছিলেন শিক্ষা, প্রকৃত দক্ষতা কিংবা আরএমজি কথা বলছিলেন, আমরা বিশেষ করে শিক্ষা এবং হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনার কাছে পরবর্তীতে ফিরবো। আমি যেতে চাই জনাব শাহিদ আলম, আপনার কাছে একজন উদ্যোক্তা হিসেবে আপনার কাছে কি মনে হয় বেকারত্বের মূল সমস্যার জায়গাটি কোথায়?
দেখুন, আমরা এমন একটা অভাগা দেশে বাস করি যে দেশে কোনো পরিসংখ্যান বিশ্বাসযোগ্য না, কোনো পরিসংখ্যান নাই। তো সরকারি যে ডিপার্টমেন্ট আছে ওরা যা দেয় সেটা আমরা তো শুনে আসছি গত কয়েক 9 মাস ধরে যে কোনো ডাটাই ঠিক না। আমরা তো সিঙ্গাপুর হয়ে যাচ্ছিলাম, কিন্তু এখন তো দেখা যায় আমরা কিছুই হই নাই। তো এখন জনসংখ্যা কত এটাই তো জানি না আসলে বাংলাদেশের জনসংখ্যা কত। এখন আপনি যদি এই রাস্তাঘাটে 81 সালে কত মানুষ দেখেছেন, 91-তে কত দেখেছেন, 2001-এ কত দেখেছেন, আমার তো মনে হয় বাংলাদেশের লোক 20 কোটির উপরে। তো যত ডাটা আছে সবই ম্যানিপুলেট করা এবং আমাদেরকে ধনী দেখানোর জন্য ম্যানিপুলেট করা। সংখ্যা যদি আপনি কম দেখান জনসংখ্যার, তাহলে যখন আপনি আনুপাতিক হারে যখন আপনি গড় করতে যান যে আয়েরটা বেড়ে যায়, উন্নতিটা বেড়ে যায়, সব কিছু বেড়ে যায়। এখন সমস্যাটা হলো যে আমাদের সঠিক কোনো পরিসংখ্যান নাই, জনসংখ্যান নাই, আর বেকারের সংখ্যান নাই, কোনো কিছু নাই। 1, 2 হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থাটাই তো বেকার তৈরি করে। আপনি চায়নায় দেখেন, জাপানে দেখেন, অন্যান্য দেশে দেখেন, আমাদের দেশে সবাই বিএ পাস করতে চায়, এমএ পাস করতে চায়। কেন? দরকার তো নাই। ঢাকা ইউনিভার্সিটি 40,000 ছাত্র। এখন আমি সবাই বিএ পাস, বিকম পাস, এখন তো সবাই বিবিএ এমবিএ পাস করতে চায়। তো এত বিবিএ এমবিএর তো দরকার নেই। আপনাকে ডিপ্লোমার যে কোর্সগুলো আছে, আপনি যে ভোকেশনাল ইনস্টিটিউশনগুলো আছে, আমি বিদেশে বিভিন্ন দেশের ভোকেশনাল ইনস্টিটিউশনগুলো দেখেছি, দেখার মতো। তারা 11 পর্যন্ত পড়ছে, তারপরে ওখানে তার 3 বছরের একটা কোর্স করছে যেটা, এবং তারা অত্যন্ত ভালো মতো পড়াশোনা করে অনেক কিছু হাতে কলমে শিখছে। কিন্তু আমাদের দেশে তো সেটা নাই। আমরা বেকার তো নিজেরাই তৈরি করতেছি। আপনার প্রসঙ্গটা নিয়ে আপনার কাছে আরেকটি প্রশ্ন। একজন উদ্যোক্তা হিসেবে আপনি যদি আপনার প্রতিষ্ঠানে একজন কর্মচারী নিয়োগ দেন, সেক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপটে বিবিএ এমবিএ গ্রাজুয়েশন কমপ্লিট করা নেই, শুধু 12 পর্যন্ত পড়ার পর কারিগরি শিক্ষার উপর ভিত্তি করে আপনি তাকে একটি ভালো পজিশনে জব দিবেন? অবশ্যই দেবো। আমি তো খুঁজি তাদের, টেকনিক্যাল লোকদের খুঁজি। আমার দেখেন, আমার ইন্ডাস্ট্রি একটা টেক্সটাইল মিল, তো আমার এখানে অফিসিয়াল কাজ করে কজন? অল্প কয়েকজন। আর হাজার হাজার লোক তো সব টেকনিক্যাল কাজ করে, তার মেশিনে কাজ করে। তো আমার তো এই ডিপ্লোমা হোল্ডার হোক অথবা বিএসসি হোল্ডার হোক, আমাদের তো তাদেরকে দরকার। কিন্তু তাদের কাছ থেকে যে কোয়ালিটি পাওয়ার কথা, আমাদের পড়াশোনার যে কোয়ালিটি, আমাদের কোয়ান্টিটি তো ভালো, অনেক ইউনিভার্সিটি, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু কোয়ালিটি কোথায়? 1 লক্ষ নাকি A+ পায়। আরে এত মেধাবী তৈরি হইলো কবে বাংলাদেশে? আমি তো বুঝি না। আমরা যখন পড়াশোনা করেছি তখন 20 জন স্ট্যান্ড করতো বোর্ডে, কিছু স্টার পেত। এই স্ট্যান্ড করা মানে একটা সলিড ব্রেইনি ছাত্র তারা। হ্যাঁ, তো আমি ঢাকা কলেজে পড়েছি, আমার ডাইনে বাই সব স্কলার। কিন্তু এখন 1 লক্ষ যদি A+ পায়, তাদেরকে বিভিন্ন কোশ্চেন করা হয়, বিভিন্ন ইউটিউবে আমরা দেখেছি যে হাস্যকরভাবে তার কিছু কোনো উত্তর দিতে পারে না। তা আমাদের তো অনেক জায়গায় ক্লাস হয় না, কিন্তু তার পাশ করে বেরিয়ে যাচ্ছে। তা আমরা তো নিম্নমানের স্টুডেন্ট তৈরি করছি। তারা যখন বাস্তব জীবনে যাবে তখন তারা কাজ করতে করতে শিখবে। তো আমি তো অনেক ইন্টারভিউ নিয়েছি, অনেক প্রতিষ্ঠান রয়েছে, কিছু উত্তর দিতে পারে না। অনেক প্রতিষ্ঠান রয়েছে যে যারা হচ্ছে ফ্লুয়েন্ট ইংলিশ বলতে না পারে, তাদের হয়তো অনেক যোগ্যতা রয়েছে, সার্টিফিকেট রয়েছে, কিন্তু সঠিকভাবে ইংলিশ বলতে না পারাটা তো অযোগ্যতার একটি অংশ হিসেবে হয়ে দাঁড়ায়। এখানে হয়েছে কি, আমাদের এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন। চাইনিজরা তো ইংলিশ পারে না, জাপানিরা তো ইংলিশ পারে না, তো তারা উন্নতি করেছে না। তো ইংলিশ পারলে এটা ভালো। যদি ইন্ডিয়ানরা অনেক কিছু এগিয়ে গেছে, কারণ তারা ইংলিশ পারে। ইংলিশ পারাটা এটা একটা বাড়তি যোগ্যতা। ইংলিশ পারা উচিত, এইভাবে পড়ানো উচিত। আমাদের তো ক্লাস 1 থেকে প্রথমে আমাদের সরাসরি পড়ানোর আগে ABCD পড়ানো হয়েছে, সেখান থেকে 12 পর্যন্ত তো আমরা ইংলিশ পড়েছি। তারপর তো যদি শিখতে না পারে, এটা তো তার মানে কি, তাদের যেভাবে তাদের ইংলিশ পড়ানো হয়েছে এই 12টা বৎসর বা 15টা বৎসর, তাদের কোয়ালিটিভাবে ইংলিশটা পড়ানো হয় না, দেখে তারা দুর্বল। 1, 2 হলো ইংলিশ জানতেই হবে এমন কোনো কথা না। যেই কাজটা করে, আমি ইতিহাসের ছাত্র, আমি ইতিহাসটা কতটুকু ভালো পারি, তাই না, সেটা হলো ইম্পর্টেন্ট। এখন বিদেশে কিন্তু ট্রান্সলেটর, ইন্টারপ্রেটার একটা ব্যবস্থা আছে। আমাদের দেশে যেটা হয়, আমার মাঝে মাঝে হাসি লাগে। ধরেন আমি ইংলিশ খুব কম পারি, কিন্তু আমি ইংলিশে কথা বলার চেষ্টা করতেছি, আমি খামাখা 2টা লাইন আমি ইংলিশে বললাম, ভুল ইংলিশ বললাম, কোনো প্রয়োজন নাই। আর যখন
বিদেশিদের সাথে কথা হয়, তখন যেমন ধরুন চায়নাতে যান আপনি, ইভেন ইউরোপে যান, জার্মানিতে যান, তারা তাদের ভাষায় কথা বলতে পছন্দ করে, ইন্টারপ্রেটার থাকবে। আমি ভাঙ্গা ভাঙ্গা ইংলিশ বলে, ভুল ইংলিশ বলে মানুষ হাসবে এরকম অ্যাকসেন্টে ইংলিশ বলার চাইতে আমি বাংলায় কথা বলবো, ইন্টারপ্রেটর থাকবে, সে ইন্টারপ্রেট করবে, সে তার ভাষায় কথা বলবে, তাহলে কথা বলাটা খুব সহজ হবে। আমি আমতা করে ভুল ইংলিশ বলাটা তো হাস্যকর, আমার দরকার নেই। এখন এই ইন্টারপ্রেটারের কালচারটা আমাদের দেশে তৈরি হয় নাই। আমরা না জানলেও আমরা ইংলিশ বলার চেষ্টা করি, এমনকি অনেক বড় বড় পদের লোকজনও না জানলেও ইংলিশ বলার চেষ্টা করে, কোনো প্রয়োজন নাই তো। আমি পারি না, আমি বাংলায় বলবো, ইন্টারপ্রেটার থাকবে এবং ইন্টারপ্রেটার তৈরি করা উচিত। যে আমাদের ভাষা ইনস্টিটিউট আছে ঢাকা ইউনিভার্সিটিতে, চাইনিজরা এসে এখানে বাংলায় শিখে যায়। ওরা কি, যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সম্মানিত চিফ অ্যাডভাইজার, নোবেল বিজয়ী, ওনার একটা সাক্ষাৎকার নিল বাংলায়, দুজনই বাংলায় কথা বলছে, কত সুন্দর কথা বলতে, বাংলা বলতে পারে। তারা ভাষা ইনস্টিটিউট থেকেই কিন্তু পড়াশোনা করে গিয়েছে। কিন্তু আমাদের আসলে ট্রান্সলেটর বা ইন্টারপ্রেটার কালচারটা গড়ে তোলা উচিত। আচ্ছা জনাব শহীদ আলম, আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে আপনি যেটা বলছিলেন যে কারিগরি শিক্ষা এবং শিক্ষাগত ব্যবস্থার বিষয়টা বলছিলেন, আমাদের বর্তমান সময়ে ছেলেমেয়েরা কিন্তু সাবজেক্টটাও সিলেক্ট করে এইভাবে যে যেই সাবজেক্টের উপর আমি ভালো জব পাবো, কিন্তু আপনি বলছিলেন যে কারিগরি শিক্ষাটা বেশি জরুরি, MBA BBA এই শিক্ষাগুলোর চেয়ে কারিগরি শিক্ষাটাকে আপনি বেশি প্রাধান্য দিচ্ছেন। কারিগরি শিক্ষায় তো জব অপরচুনিটি বেশি, কিন্তু অনেক সময় বর্তমান সময়ে ছাত্ররা, আমরাও এই বিষয়টা ফেস করেছি, আমরা যখন উচ্চশিক্ষায় যেতে চাই তখন দেখা যাচ্ছে আমরা সাবজেক্টটা পর্যন্ত ওইভাবে চুজ করি, আমি কোন সাবজেক্টে ভালো করব সেই দিকটা মাথায় থাকে না, মাথায় থাকে কোন সাবজেক্ট বাজারে ভালো চাকরি সুবিধা করে দিবে। এটা তো হচ্ছে কি, এটা মাইন্ডসেটের ব্যাপার, আমাদের মাইন্ডসেটটা এরকম হয়ে গেছে। এখন ধরেন আমাদের প্রাতিষ্ঠানিক হয়ে গেছে জিনিসটা। এখন আমি MBA BBA পাশ করলে আমি চাকরি পাবো, তো এখন শুরুর দিকে তাই ছিল। চাকরি যখন সার্কুলার হয়, সেই সার্কুলারে কিন্তু ওইভাবেই বলে দেওয়া হয় এই বিষয়ে জবের জন্য, সেটা অফিশিয়াল জবের জন্য। যেমন এক সময় ঢাকা ইউনিভার্সিটি IBA, উনি ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সের প্রফেসর, উনি ভালো বলতে পারবেন। তা আমরা যখন ঢাকা ইউনিভার্সিটি পড়েছি তখন IBA-তেই শুধু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ানো হতো সারা বাংলাদেশে। 100 বা 200 জন ছাত্র পড়তো এক একটা ব্যাচে, তারা 100, হ্যাঁ 100 জন আমার বন্ধুরা পড়েছে, তারা অনেকে MCOM করেছে, অনার্স মাস্টার্স, তারপরে তারা IBA-তে গিয়েছে, MBA করেছে, তখন তারা খুব ভালো চাকরি পেত এবং পড়াশোনার মান ছিল অনেক বেশি। এখন তো লক্ষ লক্ষ MBA BBA, তাহলে ওই পরিমাণ তো ডিমান্ড নাই, সাপ্লাই বেশি ডিমান্ড নাই, তাহলে লাভটা কি? এখন আপনি যদি এই জন্য একটা প্লাম্বিং, আপনি যদি আজকে জার্মানিতে থাকেন বা আপনি একটা জাপানে থাকেন, আপনি আমেরিকাতে একটা চাকরি পেতে চান, ইভেন চুল কাটাতে যান, যেই বিষয়টা, যেই ওই কাজটা যে করবে সে একটা সার্টেন লেভেল পর্যন্ত প্রায় জেনারেল এডুকেশন করবে, সেটা ক্লাস 10 হোক বা 12 হোক করবে, এরপরে সে ওই বিষয়ে পড়াশোনা করবে, তার সার্টিফিকেট। আপনাকে ধন্যবাদ। আমরা এই আলোচনাটি নিয়ে আবার ফিরবো। সুপ্রিয় দর্শক, এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, ফিরবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজন বিজনেস টাইমসে, ফিরবো আলোচনায়। আমি এবার শুরুতে যেতে চাচ্ছি জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী আপনার কাছে একটি প্রশ্ন, যেটি একটু আগেই জনাব শাহিদ আলম বলছিলেন যে শিক্ষাগত ব্যবস্থার কিছুটা পরিবর্তন, শিক্ষার সাথে সাথে কারিগরি শিক্ষার একটি বিষয়। এই ক্ষেত্রে আমি আপনাকে বলতে চাই, এই দেশের কর্মসংস্থানের অফিসিয়াল খাতগুলোতে বেশিরভাগই যোগ্যতা, প্রধান যে যোগ্যতাটি তারা দেখেন শিক্ষার পাশাপাশি ইংরেজি ভাষা দক্ষতা, অর্থাৎ যে কোনো বিদেশি ভাষার কথাও বলতে পারেন, এবং সেই সাথে তারা কারিগরি জ্ঞানটিকেও প্রাধান্য দেন। সেই ক্ষেত্রে কি আমাদের এই দুই দিকটা ফোকাস করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কোনো সংস্কার কিংবা উন্নতির পরিবর্তনের দরকার আছে কিনা? দেখেন, শিক্ষার ক্ষেত্রে আমাদের আমূল পরিবর্তন দরকার, আমি যদি সহজ ভাষায় বলি। কিন্তু দুঃখজনক হচ্ছে যে এত কিছুর পরেও শিক্ষা নিয়ে ভাবনাটা ভাবা হচ্ছে না। এটা হচ্ছে বড় ধরনের একটা গ্যাপ। আমরা জানি যে গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট 52%, আবার সরকারি পরিসংখ্যান দিচ্ছে আনএমপ্লয়মেন্ট 4.2%। অতএব আপনি দেশের পরিসংখ্যানকে, রাষ্ট্রের পরিসংখ্যানকে রাষ্ট্র যদি গুরুত্ব দিয়ে দেখে, তাহলে বোঝা উচিত যে আমার যে শিক্ষাটা হচ্ছে সেই শিক্ষাটা আসলে আমার দেশের যে চাহিদা, বিশ্বের যে চাহিদা, সেই অনুযায়ী হচ্ছে না প্রথমত। তাহলে কি করা উচিত? যে কথাটা আমি স্পষ্টভাবে বলবো যে আসলে বাংলাদেশে যে কর্মক্ষেত্র আছে, সেটা পাবলিক প্রাইভেট বিভিন্ন ধরনের, সেই যে ম্যাপিং, সেই ম্যাপিংটাই তো নাই। ইভেন
আমার গার্মেন্টসে ফর এক্সাম্পল আরএমজি যেহেতু একটা বৃহৎ সেক্টর সেটাই বললাম, সিমিলারলি আদার সেক্টরস হতে পারে, গার্মেন্টসে বিভিন্ন টায়ারে বিভিন্ন ধরনের স্কিলসগুলো দরকার হয়। কিন্তু একইভাবে আপনি যদি নিচের লেভেলে চিন্তা করেন, এদেরকেও ডিফারেন্ট ক্যাটাগরিজ, যে বুতামের কাজ করে সে কলারের কাজ করে না, মানে জাস্ট লাইক দিস। আপনি এই যে ডিসএগ্রিগেশন, সেই অনুযায়ী আমরা যদি এফিসিয়েন্সি না বাড়াই, যে কারণে কিন্তু বিষয়টা আসছে টেকনিক্যাল ভোকেশনাল NTBQF করাই হচ্ছে কিন্তু যে ন্যাশনাল টেকনিক্যাল এডুকেশন ভোকেশনাল ফ্রেমওয়ার্ক, যেটা লেভেল 1 to 6, যে একটা স্পেসিফিক মানুষ, আমি যদি বোতামের কাজটা করি আমার দক্ষতাটা লেভেল 1 থেকে লেভেল 6 পর্যন্ত যখন হয়, তখন দিস ইজ ইন্টারন্যাশনালি রিকগনাইজড, আপনি এক্সপার্ট, এবং আপনি শুধু দেশের এক্সপার্ট না, এই বোতামের কাজটার জন্য আপনি গ্লোবাল এক্সপার্ট। অতএব পৃথিবীর যে দেশে যান না কেন, আপনার কিন্তু সেই ক্ষেত্রে কর্মের কোনো অভাব হবে না। ইভেন পেমেন্টের দিক থেকে আপনি ট্রিপল কোয়াড্রাপল 5 টাইমস হায়ার বেনিফিটস পান, যেটা দেখেন এক্সাম্পল হিসাবে ফিলিপিন্স আমাদের এক্সাম্পল হিসাবে আসে, যে তারা এই জায়গাটায় বিশেষ করে ভোকেশনাল এডুকেশনাল ফ্রেমওয়ার্ক, যেটাকে ন্যাশনাল রিকগনিশন দিয়ে সার্টিফাইড করে তাদেরকে বিদেশ ছাড়ে, তাদের 5 গুণ মানুষ কম যায়, আমাদের চেয়ে 5 গুণ রেমিটেন্স বেশি পাঠায়। দ্যাটস দ্য মেক ডিফারেন্স। সেম পিপুল বাংলাদেশে যদি এখন চিন্তা করেন 1,62,00,000 মানুষ দেশের বাইরের কাজে আছে, কিন্তু আপনি যদি ঠিক দক্ষতা সার্টিফিকেশন দিয়েই এই মানুষগুলাকে পাঠাতেন, তাহলে 8-9 বিলিয়ন আসতো। এখন 2.1-3 বিলিয়নে উঠছে, আমরা হাসতেছি। পাকিস্তান 1,10,00,000 মানুষ দিয়েই 3 বিলিয়নের বেশি পাঠায় বহুদিন ধরে। পাকিস্তানের অবস্থা খারাপ। আমি কম্পেয়ার করছি রেমিটেন্সটা নিয়ে। 1,10,00,000 মানুষ যদি 3 বিলিয়ন পাঠায় অনেক দিন ধরে, বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করছে এই প্রথম যে 3 বিলিয়ন ক্রস করছে 1,62,00,000 মানুষ দিয়ে। তাহলে এইটাও গর্ব করার কিছু নাই। আমাদের স্কিলস করেন, এটা 6 বিলিয়ন, 8 বিলিয়ন, 9 বিলিয়নে যাবে। তখন আপনি 4 বিলিয়নের জন্য IMF এর সকল শর্ত মেনে নিয়ে দেশের সকল কাজ করেন, এত কিছু করতে হয় না। নিজের সক্ষমতার জায়গাটা সার্বিকভাবে যদি আমরা ভালো করতে চাই, এডুকেশনের কোনো বিকল্প নাই পৃথিবীতে। যদি আপনি এক্সাম্পল হিসেবে দেখেন, হোয়াই জাপান ইজ টুডে সাচ লাইক জাপানে, এখন যে ডেভেলপড জাপান কিভাবে হয়েছে, এডুকেশনে ইনভেস্টমেন্ট, আমেরিকা পৃথিবীর সমস্ত মেধা স্কলারশিপ টাকা দিয়ে কিনে নিয়ে তাদেরকে এমপ্লয় করছে, যে কারণে অতএব ডিফারেন্সটা আমি যেটা বলবো যে আসলে আমার দেশের ম্যাপ দরকার, পৃথিবীর কোন দেশে মানুষের কোন ধরনের দক্ষতার মানুষ শ্রম বাজার দরকার, সেই অনুযায়ী আমার সার্টিফিকেশনটা ন্যাশনালাইজড সার্টিফিকেশন যদি করে। জনাব সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ। আপনার কথার প্রেক্ষিতে আরেকটি প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে আপনি বলেছিলেন শিক্ষা একটি বিনিয়োগ, সরকারিভাবে এবং অভিভাবকভাবে। এই তাহলে কি আমাদের এই বিনিয়োগটা বৃথা যাচ্ছে, এবং এর পরিবর্তনটা আসলে কি করে হওয়া উচিত, কি হওয়া উচিত? বৃথা যাওয়ার বিষয় না। আমি যেহেতু শিক্ষা দেই, শিক্ষার ক্ষেত্রে হচ্ছে উৎকর্ষতা নিয়ে কথা বলি। আপনি যদি একদম এডুকেশন না পান, তাহলে এক কথা, তখন যে বিনিয়োগটা হতো সেখানে হয়তো আপনার অ্যাটিটিউড, আপনার কথা বলা, আপনার কিছু জায়গার পরিবর্তন হয়েছে। আপনি যে সম্পূর্ণ বৃথা বলবেন সেটা না, এফিসিয়েন্সি গেইন হয়েছে, বাট সেই এফিসিয়েন্সিটাকে আরো প্রোডাক্টিভ কিভাবে করা যায়। উই আর বদার্ড অ্যাবাউট দ্য এফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভিটি, যে আমি এফিসিয়েন্ট কিনা। আমার মতো একটা গ্রাজুয়েট যদি, আমেরিকান গ্রাজুয়েট যদি 4 টাইমস হায়ার সে প্রোডাক্টিভ হয়, তাহলে আমি তো আমার এডুকেশনের যে স্পেন্ডিংটা সেটাকে বলবো ইনএফিশিয়েন্ট। আমরা বলবো না একেবারে বৃথা, অদক্ষ। তো অদক্ষতাটাকে দক্ষতা বানানোর জন্যই আমরা কিন্তু ভাবছি ট্রেনিং এর কথা। বিদেশ যাবেন, তাকে একটা অস্ত্র দেন, ট্রেনিং দেন, সার্টিফিকেট দেন, তখন সেই শিক্ষাটার সাথে যখন তার ট্রেনিংটা ম্যাচ করবে, সে বাইরের এমপ্লয়েবিলিটি হলেও হিউজ রিটার্ন আর্ন করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব সিদ্দিকী। আমি এবার প্রশ্ন করতে চাই জনাব শাহিদ আলম আপনার কাছে। সেটি হচ্ছে বেকারত্বের আরেকটি সমস্যা বা বেকারত্ব বাড়ার পেছনে একটি কারণ হচ্ছে শিল্প খাতের সংকট। শিল্প খাতের এই সংকট নিয়ে আপনি আমাদেরকে জানাবেন, এবং সেই সাথে জানাবেন দেশি বিদেশি বিনিয়োগের বিষয়টি নিয়ে। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি আমাদের দেশে বিদেশি বিনিয়োগের প্রচেষ্টা চলছে। আমাদের দেশেই শিল্প খাতে যে সংকট রয়েছে, গ্যাস বিদ্যুতের দ্বারা আমাদের অনেক প্রতিষ্ঠান বন্ধের পথে, সেই ক্ষেত্রে কি বিদেশি বিনিয়োগরা এসে সার্ভাইভ করতে পারবেন, কিংবা এর ভবিষ্যৎটা আসলে কোথায়? ধন্যবাদ। ব্যাপারটা হলো যে বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করা হচ্ছে, এটা আগের সরকারগুলিও করেছেন। আর এখন একজন এক্সপার্টকে উপদেষ্টা করা হয়েছে এই ব্যাপারে, উনি খুবই এক্সপার্ট লোক এই ব্যাপারে, উনি কাজ করছেন। আমাদেরকে এটা চেষ্টা করতে হবে। এখন দেশের বিনিয়োগের পরিবেশ আছে কিনা, দেশের যারা আছেন
তারা নিজেরা বিনিয়োগ করতে চাচ্ছেন কিনা, সাহস পাচ্ছেন কিনা, সেটা হলো বেসিক কোশ্চেন। যদি আমরা আমাদের দেশের লোকজন আমরা বিনিয়োগ করার মতো পরিবেশ পাই, সাহস পাই, তখন না বিদেশিরা আসবে। এটা তো খালি প্রচারের ব্যাপার না যে আমাদের দেশে আসো, আমরা এই সেই বললে তো হবে না। তা আমি গুলশান থেকে এখানে আসছি 1.5 ঘন্টায়। তো একটা বিদেশি যদি 1.5 ঘন্টা এতটুকু যাতায়াত করে, তাহলে সে তো প্রথম দিনই ভয় পেয়ে যাবে, পরের দিন চলে যায়। এখন পরিবেশটা আছে কিনা, এখন ওরা বিনিয়োগ করবে যেটা খুবই লাভজনক ওদের জন্য, হয়তো চিটাং পোর্টে করবে, সরকারের চেষ্টাটা ভালো, আমি সাধুবাদ জানাই। চিটাং পোর্টে করবে, এমন কিছু কিছু খাতে করবে যেটাতে হাইটেক ব্যাপার যেগুলো, সেগুলোতে করবে। সেখানে কর্মসংস্থান হবে না, কিছু কোয়ালিফাইড লোকজন থাকবে, বিদেশ থেকেও আসবে, দেশ থেকেও যাবে, কিন্তু কর্মসংস্থান যেটা, যে হাজার হাজার লাখ লাখ লোকের কর্মসংস্থান হবে, সেই ধরনের রিস্কে তারা যাবে না। রাজনৈতিক পরিস্থিতি, শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলার পরিস্থিতি, রাস্তাঘাট, অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কতক্ষণ সময় লাগে, একদিনে সে কয় জায়গায় যেতে পারবে, 5টা জায়গায় যেতে পারবে না এক জায়গায় গেলে তার দিন শেষ, এগুলো দেখবে। প্লাস একটা ফ্যাক্টরি যখন আপনি করতে যাবেন, 20 থেকে 25টা বিভিন্ন ডিপার্টমেন্ট, সরকারি ডিপার্টমেন্টের কাছে পারমিশন নিতে হয়। তো 20 থেকে 25টা ডিপার্টমেন্টে পারমিশন নিতে প্রায় 6 মাস লাগে। তো আপনি একটা ইন্ডাস্ট্রি করবেন কত দিনে? একটা ইন্ডাস্ট্রি করতে অনেক কষ্ট, এটা চালাতেও অনেক কষ্ট। এটা গেল একটা জিনিস। তারপরেও সরকার আশা করি সফল হবে বিদেশি বিনিয়োগ আনার জন্য, কিন্তু দেশি বিনিয়োগ নিয়ে কিন্তু কথা কম হচ্ছে। আমরা যারা ব্যবসা করছি, আমরা যারা দেশি বাংলাদেশি, আমাদের কি হচ্ছে এখন? আমরা বিদ্যুৎ পাচ্ছি না, লোডশেডিং হচ্ছে, আমরা গ্যাস পাচ্ছি না, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। আমি আপনাকে একটা ডাটা দিই। 1989 সালে গ্যাসের দাম ছিল 2 টাকা 47 পয়সা পার ইউনিট, ক্যাপটিভ পাওয়ার জেনারেটরের জন্য। তো মোটামুটি বাড়তে থাকলো প্রতি বছরই, অলমোস্ট 2-4 বছর পরপরই বাড়তে থাকলো। 2019 পর্যন্ত একটা মোটামুটি একটা কন্ট্রোলে ছিল, সেটা চলে আসলো 13 টাকা 85 পয়সা। এরপর থেকে জাম্প করা শুরু করলো, যেটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেলো, আমাদের কস্টিং অনেক বাড়ায় দিল, আমরা লোকসানে চলে গেলাম। সেটা কি 22 সালে 16 টাকা, জুন 22-এ 16 টাকা, ফেব্রুয়ারি 23-এ 30 টাকা, ফেব্রুয়ারি 24-এ 30 টাকা 75 পয়সা, মে 24-এ 31 টাকা 50 পয়সা। এই যে 16 টাকা থেকে 30-32 টাকা হলো গত 2 বছরের মধ্যে। আবার এখন যেটা করা হলো যে যারা নতুন করবে তারা 40 টাকা 42 টাকা এরকম নতুন গ্যাস যদি লাইন তারা চায়, বা এর চেয়ে বেশি যদি কেউ এক্সপানশন করে অথবা নতুন ইন্ডাস্ট্রি করে। এখন আমার কস্টিংটা কোথায়? আমাকে তো ওয়ার্ল্ড মার্কেটের সাথে আমাকে প্রতিযোগিতা করতে হচ্ছে। তারা তো দেখবে যে আমার কস্টিং কত। এখন আগে শ্রমিকের বেতন কম ছিল, এখন বেড়েছে। আগে গ্যাসের দাম কম ছিল, এখন গ্যাসের দাম বেড়েছে। এবং গ্যাসের যে দামটা বাড়লো সেটা খুবই দুঃখজনক যে আমাদের অনেক গ্যাস আছে, গ্যাস আমরা জানতাম যে প্রচুর গ্যাসের উপরে ভাসতেছে, পরে দেখলো গ্যাস আর নাই। তো এখানে একটা ভ্যাকুয়াম তৈরি করা হলো, অনশোরে এবং অফশোরে কোনো গ্যাস উত্তোলন করা হলো না। তো এই যে তো করা হলো না, এটা ইচ্ছাকৃতভাবে একটা প্ল্যান করে খালি করে দেওয়া হলো। তারপরে বাপেক্সকে শক্তিশালী করা হবে শুনতেই আছি, রিগ আনা হবে, এটা হবে সেটা হবে শুনতে আছি। অবশ্য গভর্নমেন্ট রিসেন্টলি রিগ আনছে, বাপেক্সকে শক্তিশালী করার চেষ্টা করছে সরকার, বর্তমান সরকার। তো যাই হোক, একটা ভ্যাকুয়াম সৃষ্টি করা হলো। করার পরে যখন আর গ্যাস নাই, যে এলএনজি আনতে হবে। তো এলএনজি আনলে কে আনে, কে দাম করে, কে নেগোসিয়েশন করে, কত দিয়ে আনা হচ্ছে, ওয়ার্ল্ড মার্কেটে কত, আমরা কোনো ডাটা জানি না। এখানে অনেক টাকার একটা লেনদেনের ব্যাপার আছে, অনেক টাকা। তো এখন এলএনজির উপরে নির্ভরশীল করে ফেলা হলো, আমদানির উপরে। এখন কোথাও একটা যুদ্ধ হলে, ইউক্রেনের যুদ্ধ হলো, দাম বেড়ে গেল। মানে ইরান যদি একটা মিসাইল মারে আরেকটা দেশে, দাম বেড়ে যাবে। পাকিস্তানের সাথে ইন্ডিয়ার একটা যুদ্ধ হলে দাম বেড়ে যাবে। কারণ এখন আমি তো নিজে স্বাবলম্বী হওয়ার, আমরা যে আগে ছোটবেলা শুনতাম যে স্বাবলম্বী হও, সব কিছু নিজেরা করো, এখন ওই নীতি তো নাই। এখন যদি এলএনজির উপর নির্ভরশীল থাকি, নিজে গ্যাস নিজে না তুলি, রেখে দিই, সমুদ্রের ব্লকগুলো দেওয়া হলো না, এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। তো সমুদ্রের গ্যাস তো মায়ানমার তুলতেছে, ইন্ডিয়া তুলতেছে, তা আমি কেন তুলবো না? এই গ্যাস দিয়ে আমি করবো কি?
খরচ বেশি, ওকে খরচ বেশি, তখন মনে হচ্ছে খরচ বেশি, এখন তো তার চেয়ে বেশি দামে নেওয়া হচ্ছে। তো আমি এই গ্যাস তারপর বিল দিয়ে আমার যে কস্টিং গেল, তারপরও যদি আমি আনইন্টারাপ্টেড গ্যাস পেতাম তাহলে একটা কথা ছিল। আমার তো গ্যাসে প্রেশার থাকছে না, 0 হয়ে যাচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে। জনাব শহীদ আলম, আপনার এই প্রসঙ্গটি টেনে আমরা আবারও আসবো এবং এই বিষয়টা আলোচনা করব। দর্শক, এই পর্যায়ে নিজ ছোট্ট একটি ব্রেক, আবার আসছি, সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস টাইমসে, ফিরবো আলোচনায়। জনাব শাহিদ আলম, আপনার কাছে আমি আবারও আসছি। যে প্রসঙ্গটি আপনি আসলে বলছিলেন যে শিল্প খাতে যে সংকটগুলো, আসলে শিল্প খাতের সংকট সমাধানে হয়তো অনেকটা বেকারত্বের সমাধান হতে পারে। সেই ক্ষেত্রে একজন উদ্যোক্তা এবং ব্যবসায়ী হিসেবে আপনি সেই সংকট সমাধানে কি কি সাপোর্ট প্রয়োজন কিংবা চান বলে আপনি মনে করেন? যদি সময় খুব কম, আমি যত সংক্ষেপে বলার চেষ্টা করব। একটা হলো জ্বালানির মূল্য কমাতে হবে এবং জ্বালানি আমাকে আনইন্টারাপ্টেড দিতে হবে, এক। দুই হলো যে ছোটোখাটো কিছু সমস্যা, যেমন এইচএস কোড নিয়ে আমাদের অনেক প্রবলেম হয়। আমাদের একটা ভুল হতে পারে, বা হয়তো এইচএস কোডটা নাই, পারফেক্টলি নাই, আপডেট করা হয়নি, 200 থেকে 400% পর্যন্ত জরিমানা করা হয়। তারপর ট্যারিফ ভ্যালু, যেটা ইম্পোর্টের ক্ষেত্রে যে ট্যারিফ ভ্যালু যেটা সেট করা আছে $2.5 থেকে $4 পর্যন্ত, আর সুতার দামই তো তার চেয়ে বেশি। তা কাপড় তো $12 থেকে $16, $20 পর্যন্ত কাপড়ের দাম আছে বাস্তবে। এখন আপনি যদি ট্যারিফের 4-5 ভাগের 1 ভাগ রাখেন, তা তো ওই কাপড়ে বাংলাদেশ আসবে, তো আমি কাপড় বানাবো, সেটা কিনবে কে? এগুলো তো সাধারণ জ্ঞানের কথা, যেটা গভর্নমেন্টের ট্যারিফ কমিশন এটা নিয়ে কাজ করা উচিত। আর এটা হলো যে ফ্যাসিলিটিসের ব্যাপারে, যে আমার যে প্রতিযোগিতা দেশগুলো কী কী ফ্যাসিলিটি দিচ্ছে। আমাদেরকে গার্মেন্টসকে 1.5% দেওয়া হয়, ইনসেন্টিভ দেওয়া হয়, অথচ আপনি যদি ভিয়েতনাম বা আমাদের প্রতিযোগী দেশ বা ভিয়েতনাম আছে, ইন্ডিয়া আছে, যেমন ইন্ডিয়া পেপারটা আমার কাছে আছে, ওরা 15% সাবসিডি দেয় ফ্যাক্টরি করতে গেলে, 10% আদার্স সাব সেক্টরকে দেয়। একটা আপনি যদি প্রজেক্ট SITP একটা প্রকল্প আছে ওদের, এতে প্রজেক্ট কস্টের নতুন প্রজেক্ট করলে 40% দেয়, অথবা ম্যাক্সিমাম 40 কোটি টাকা পর্যন্ত। জনাব শাহিদ আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে ফ্যাসিলিটিসগুলো ইন্ডিয়ানরা দিচ্ছে বা ভিয়েতনাম ওরা দিচ্ছে, এই ফ্যাসিলিটিসগুলিতে ওরা 5 বছর পর্যন্ত ট্যাক্স ফ্রি পায়, যেটা আমাদের দেশে আগে ছিল, এখন আর নাই। তো এইগুলো যদি বিবেচনা করা না হয়, তা আমরা তো তাদের সাথে প্রতিযোগিতা করতেছি। ধন্যবাদ জনাব শাহিদ আলম, আপনাকে ধন্যবাদ। আমি এবার যেতে চাচ্ছি জনাব সিদ্দিকী আপনার কাছে। স্বল্প পরিসরে খুব অল্প করে আমাদেরকে জানাবেন, আমাদের আসলে বেকারত্ব সমস্যা কিংবা আদার্স যে সংকটগুলো রয়েছে, উত্তরণের উপায়টি কি? জি শুনেন, দেখেন, সার্বিকভাবে যদি অর্থনীতির দিকে তাকান, স্থিতিশীলতা দরকার। সেই স্থিতিশীলতার জন্য প্রথম অবস্থায় হচ্ছে জনমনের স্বস্তি দেওয়ার জন্য মূল্যস্ফীতি কমাতে হবে, আর মূল্যস্ফীতি কমাইলে উৎপাদন বাড়াতে হবে। অতএব উৎপাদনের জায়গাটাকে, আরেকটা হচ্ছে বৈদেশিক মুদ্রার বাজার যেটা, সেটা ছেড়ে দেওয়া হচ্ছে, সেটা স্টেবল থাকে কি থাকে না, সেটাও কিন্তু একটা বড় সমস্যা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব সিদ্দিকী, আপনাদের দুজনকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের বিজনেস টাইমসের আয়োজন এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনায় থাকবো। সেই পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।